আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আমরা আজকে সপ্তম গিফট সেশনে আছি। আমাদের এই জার্নির শেষ ডেস্টিনেশন। 7 দিনের 7টি সেশন হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ, সুস্থতার সাথে সময় মতো সবগুলো সেশনে বসার সুযোগ হয়েছে, কথা রাখতে পেরেছি। আল্লাহর দরবারে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। একই জায়গায় বসে করেছি, অনেক আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি এবং অনেক বেশি ভালোবাসায় আপ্লুত আমি এই জন্যে যে দেখেছি প্রতিদিনই অনেক অনেক হোমওয়ার্ক জমা হয়েছে, পজিটিভ ফিডব্যাক জমা হয়েছে, অনেকের নিজেদের অনুভূতি শেয়ার করা, সেটা দেখতে পাওয়া, সেটা ফিল করতে পারা। এই জার্নিটা অনেক সুন্দর ছিল আমার জন্য এবং ইটস জাস্ট আ স্মল জার্নি। ইনশাআল্লাহ সামনে আরও অনেক জার্নি হবে টুগেদার ইনশাআল্লাহ। আজকের সেশনে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে শিখব। অবশ্যই আমরা কোনো সেশনেই অযথা গল্প করিনি, অযথা সময় নষ্ট করিনি। প্রত্যেক মোমেন্টে কিছু না কিছু শিক্ষণীয় শেয়ার করা হয়েছে এবং আপনি সেটা সিরিয়াসলি গ্রহণ করেছেন। দ্যাটস ওয়াই পার্সোনালি আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। মে আল্লাহ গ্র্যান্ট ইউ অল দ্য গুডনেস। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বড় মন, বড় আত্মা। অনেক বিশাল মন, বিশাল আত্মা। এ বিষয়ে কথা বলার আগে আমি একটি এক্সাম্পল শেয়ার করতে চাচ্ছি। উদাহরণ হচ্ছে, ধরুন একটি পুকুর, পন্ড, একটি পুকুর, ছোট একটা পুকুর, খুব বেশি বড় না, যেখানে মাছ চাষ করা হয় এবং আশেপাশের হাঁসগুলো ওই পুকুরে নামে গোসল করে এবং এলাকার বিভিন্ন ময়লা আবর্জনা ওই পুকুরে মাঝে মাঝে অনেকে ফেলে যায়, এতে করে পানি নষ্ট হয়। এই হচ্ছে একটা পুকুরের অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে একটা বড় খাল, যে খাল হচ্ছে একটা সিজনে ভরাট থাকে পানিতে, আর একটা সিজনে পানি কমে যায়, পানি থাকে না, একদম অল্প পানি হয়ে যায়। যখন ভরাট থাকে তখন অনেক মানুষের কাজে আসে, যখন পানি শূন্য হয়ে যায় তখন খালটার অস্তিত্ব থাকে না। আরেকটা অবস্থা হচ্ছে একটা নদী, যেখানে সারা বছরই পানি বহমান, কখনো ঢেউ থাকে, কখনো শান্ত নদী। সেখানে অনেক জেলেরা মাছ ধরে, সেই মাছ বিক্রি হয় সারা শহর জুড়ে, সারা দেশ জুড়ে। নদীতে ভ্রমণ করে মানুষ, বিভিন্ন জায়গায় যায়। এই নদীর পানি গিয়ে মিশে যায় সাগরের সাথে, যে সাগরে সারা দুনিয়ার সব ময়লা আবর্জনা ফেললেও সেই পানি থাকে একদম স্বচ্ছ, সব সময় একদম চকচকে পানি থাকে। সমুদ্রের মাঝামাঝি যে কোনো জায়গায় তাকালে দেখা যায় নীল পানি, একদম স্বচ্ছ পাতলা পানি। সারা দুনিয়ার সব আবর্জনা একসাথে ফেলে দিলেও সাগর সেটাকে একদম পরিষ্কার করে ফেলে, সেটাকে ফিল্টার করে ফেলে এবং সারা দুনিয়ার ময়লা আবর্জনাগুলো সাগরে পড়তে থাকে, তবুও সে ফিল্টার করতে থাকে, সারা জনমভর হাজার হাজার বছর ধরে তাই করছে। তো এখন একদম প্রথম যে এক্সাম্পলটা দেওয়া হলো পুকুর, যেখানে সামান্য কিছু ময়লা পড়লে এটা পানিটা নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, পানিটার রং চেঞ্জ হয়ে যায়। আর সাগরের পানি যেটা অনেক বিশাল, যেখানে অনেক ময়লা পড়লেও সেটা পরিষ্কার থাকে, বরং সেটা ফিল্টার করে দেয় ময়লাগুলোকে। তো মূলত আপনি যদি একটু খেয়াল করেন, পুকুরের পানিটা বহমান না, এটা একটা জমাট বাঁধা একটা জায়গায় পানি। আর এরপরে যে কয়টাই আস্তে আস্তে উন্নতি হয়েছে, লাইক খালের পানি, এটাও কিছুটা বহমান,
নদীর পানি বহমান, সাগরের পানি সবসময় একটা বহমান অবস্থায় থাকে। তার মানে হচ্ছে মানুষ যত বেশি এক্সপ্লোর করে, যত বেশি মুভ করে, এত বেশি তার মনটা বড় হতে থাকে, সে শিখতে থাকে, জানতে থাকে বিভিন্ন কাজের মাধ্যমে, বিভিন্ন মানুষের সাথে চলার মাধ্যমে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে। তো এখানে একটা বিষয় জরুরি শিক্ষার, যেটা বলছিলাম যে সাগরের পানি যদি সবসময় ফিল্টার করতে থাকে ময়লাগুলোকে সারা দুনিয়ার, এই ফিল্টারটা আমরা আমাদের মনের মধ্যেও করা জরুরি। সাগরের পানি বিভিন্ন ময়লাকে ফিল্টার করে, আর আমরা বিভিন্ন ইমোশনকে ফিল্টার করা জরুরি। কেউ কষ্ট দিবে, কেউ কষ্ট দিয়ে কথা বলবে, কেউ ছেড়ে যাবে, কেউ ধোঁকা দিবে, কেউ রাগ করবে, কেউ অপমান করবে, কেউ অন্যের সামনে খারাপ আচরণ করবে, কেউ কথা দিয়ে কথা রাখবে না, অনেক রকম হবে জীবনে। তখন এগুলো মন থেকে ফিল্টার করে ফেলা জরুরি। যে যত বেশি ফিল্টার করে ফেলবে, সে মেন্টালি তত বড় হতে পারবে, মেন্টালি তার বিস্তারটা ঘটবে, এক্সপ্লোর হবে মাইন্ডে, তার ব্রেক থ্রু বেশি ঘটবে। ধরুন সেদিন একজনের জীবনের ঘটনা, যেহেতু সেশন নিতে হয়, বিভিন্ন কথা বিভিন্ন সময় শুনতে হয়, তো একজন উমরায় গিয়েছেন। তো সে হচ্ছে বেশি টাকা তার কাছে ছিল না, সে তার গল্প শোনাচ্ছিল, বেশি টাকা তার কাছে ছিল না। তো তার আপনজনের জন্যে একটা রিং কিনবে সে। এই রিংটা কেনার জন্যে 10 দিনে, যেহেতু তার হোটেল দূরে ছিল, 10 দিনে সে হেঁটে হেঁটে মক্কায় যেত, মানে কাবা ঘরে যেত, ওখান থেকে আবার ফেরত যেত হোটেলে। এভাবে অ্যারাউন্ড 10 কিলোমিটার্স পার ডে সে হাঁটতো। তো 10 দিনে অ্যারাউন্ড 100 কিলোমিটার হেঁটে টাকা সেভ করে সে একটা রিং কিনেছে। এই রিং এনে তার আপনজনকে দিয়েছে। তো যখন কোনো কারণে মনোমালিন্য হলো দুজনের মধ্যে, তখন একটা সময় রাগ করে তার আপনজন ওই রিংটা খুলে তাকে দিয়ে দিয়েছে যে এই রিংটা লাগবে না। তো এই লোকটা অনেক কাঁদতেছিল আর বলতেছিল যে মানুষ এত বড় ইমোশনকেও অবহেলা করতে পারে, মানে কত আপনজন, কত কাছের মানুষ, আপনজন, ওয়াইফ, তো যত রাগী হোক, এত ইমোশনের জায়গা আঘাত করতে পারে কেউ। তো আমি ব্যাস বুঝালাম যে ফিল্টার করেন। অনেক বড় কষ্ট মানুষ পায়, অনেক ধরনের কষ্ট পায়, অনেক বড় আঘাত বিভিন্নভাবে লাগে মানুষের। মনে মনে এটাকে ফিল্টার করুন। কারণ যদি মনের মধ্যে কষ্ট চলতেই থাকে আর সেটাকে ফিল্টার করা না হয়, তাহলে মানুষ জমে যায়। অ্যাংজাইটি জমতে জমতে একসময় বার্স্ট করে। গত পরশুদিন এক ভাই আসলেন, উনি ইউএইতে থাকেন, দেশে আসছেন অল্প কিছু দিনের জন্যে। তো দেখা করলেন, সেশন হলো। তো উনি বলছিলেন যে আমার কাজের ধরন এমন যে আমার 4 সপ্তাহ হচ্ছে আমি বাসায় থাকি, আর 4 সপ্তাহ আমি অফশোরে থাকি। অফশোর হচ্ছে সমুদ্রের মাঝে কোনো একটা জায়গায় সে জব করে, শিপে ইঞ্জিনিয়ার। তো তার কষ্টের কথা সে বলছিল, পারিবারিক কষ্ট, যোগাযোগ মেনটেন করা যায় না সব সময়, বিভিন্ন রকমের কষ্টের কথা সে বলছিল। তো আমি বললাম যে আপনি তো সমুদ্রেই থাকেন, একটু দেখেন যে সমুদ্র কিভাবে ফিল্টার করে, নিজেকে ফিল্টার করুন। তো এরকম বিভিন্ন স্টোরি শুনতে হয়, বিভিন্ন স্টোরি জানতে হয়।
বিভিন্ন ইমোশনাল কথা শুনতে হয়। তো প্রত্যেকটা জায়গায় আসলে যদি কেউ এটা বুঝতে পারে, নিজের জন্য এটা ভাবতে পারে যে জীবনে অনেক কিছু ঘটবে, যেই জিনিসটা মনে হবে যে পার্মানেন্ট সেটাও একসময় দেখা যাবে যে এটা অস্থায়ী, যেখানে সব ইমোশন কেউ ঢালবে সেটাও হয়তো দেখা যাবে ক্ষণস্থায়ী, সেটাও শেষ হয়ে যাবে, সেটাও জীবন থেকে চলে যাবে, সরে যাবে। তখন মনটাকে আসলে সামাল দেওয়ার জন্যে সাগরের মতো বিশাল হওয়া জরুরি। আদারওয়াইজ মানুষ কটু কথা বলে, বিভিন্ন রকমের আঘাত করে, বিভিন্নভাবে অপমান করে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়। তখন যদি মনটা একটা পুকুরের মতো হয়, তাহলে অল্প সময়েই এটা গন্ধ ছড়াবে, অল্প সময়েই নষ্ট হয়ে যাবে, কষ্ট পাবে, অল্প সময়ে এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্যে প্রিপেয়ার্ড থাকা, দুনিয়াতে কত কিছুই ঘটবে, দুনিয়াটা সুখের জায়গা না, কষ্টের জায়গা। তো আপনি এখানে যদি একটু বেটার থাকতে চান, নিজেকে মজবুত রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে মানসিকভাবে নিজেকে সাগরের মতো ভাবতে হবে। এবং স্বপ্ন, আমরা গত 6 দিন ধরে যা কিছু শিখলাম সেখানে ঘুরে ফিরে কথা আসছে ক্যারিয়ার গ্রোথ, পড়াশোনা, সেখানে কথা আসছে আপনার বিজনেস, আপনার সংসার, এগুলো, তাই না? আজকের কথা এই 6 দিনের সেশনের বাইরে যাবে। বড় আত্মা, বড় মন, এর জন্যে 3টা প্র্যাকটিস আছে, আমি আজকে আপনার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তার আগে আরেকটু গুরুত্বপূর্ণ কথা কয়েকটা শেয়ার করি, যে যেমন সাগরের মতো গভীর হবে মন, আকাশের মতো বিশাল হবে স্বপ্নগুলো, বিশাল আকাশের মতো। তো স্বপ্ন বলতেই যদি আমরা বুঝি যে $1,000,000 $1,000,000,000, স্বপ্ন বলতেই যদি বুঝি বিশাল ঘরবাড়ি, যেটা আমি আগের সেশনে বলছিলাম, ওইটা একটা লেভেল। স্বপ্ন বলতেই যদি বুঝি একটা ক্যারিয়ার, স্বপ্ন বলতেই যদি বুঝি একটা গাড়ি, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান, এরকম এইটুকুই যদি স্বপ্ন মনে করি, তাহলে জীবনটা অনেক লিমিটেড। আসলে জীবন হওয়া দরকার অনেক বিশাল, অনেক বিশাল। তো বিশাল জীবনের জন্যে মাইন্ডসেটটা অনেক বিশাল হওয়া দরকার, আকাশের মতো ওপেন, আকাশের মতো বিশাল। আকাশে দেখেন সবসময় মেঘের কত জায়গা, আকাশে দেখেন পাখি ওড়ার কত জায়গা, বিমান উড়ার কত জায়গা, সারা দুনিয়ার মানুষ চোখ জুড়ানোর কত বিশাল জায়গা। আকাশে কখনো জায়গার কমতি হয়নি। তো স্বপ্নটা যেমন এত ওপেন থাকে, এত বিশাল থাকে, স্বপ্নের জায়গা যেন অনেক বড় থাকে, অনেক বড়, যেখানে শুধু টাকা পয়সা, ধন দৌলত, ক্যারিয়ার, সম্মান, ফেম, এগুলোই না থাকে। তাহলে ওই স্বপ্ন বলতে আমরা কি বোঝাই, কি বলছি মেইনলি? বড় মন, বড় আত্মা মিন্স, আপনার মনে আছে হয়তো যে 4র্থ অথবা 5ম সেশনে আমরা বলছিলাম আমরা দুনিয়াতে গেস্ট হিসেবে আসি, কিন্তু হোস্ট হয়ে যাওয়া দরকার, তাই না? তো হোস্ট হয়ে যখন ভাববো, তখন আমার গেস্ট হচ্ছে সারা দুনিয়ার মানুষ। এইভাবে যখন আপনি চিন্তা করতে শুরু করবেন যে আপনি 800 কোটি মানুষের মধ্যে একজন, এবং আপনি এমন এক ব্যক্তি যিনি 800 কোটি মানুষকে নিয়ে ভাবতে পারেন, এই অ্যাবিলিটি আল্লাহ আপনাকে দিয়েছেন। এইভাবে যখন ভাবতে শুরু করবেন, তখন দেখবেন যে আত্মাটা অনেক বিশাল ফিল করবে, মনটা অনেক বড় ফিল করবে, মনটা অনেক বিশাল চিন্তা, বিশাল ভাবনায় মন কাজ করতে শুরু করবে। তো আজকের সেশনে মূলত আমি এটা বলতে চাচ্ছি যে আপনি মনটাকে এত বিশাল করুন, এত বড় করুন, যেখানে পুরো দুনিয়া আটে, পুরো দুনিয়া নিয়ে আপনি ভাবতে পারেন। কেমন? স্বপ্নটা যত বড় হবে, আপনার কাজ করতে তত আগ্রহ বাড়বে। একটা বইয়ে পড়ছিলাম, একটা কোশ্চেন করা হচ্ছিল যে যেই লোক 10,000 টাকার জন্য কাজ করে, সেই লোকই যদি 1,00,000 টাকার জন্য কাজ করে, তাহলে কোনটা তার জন্য বেশি প্রেশার মেন্টালি? তো নর্মাল অ্যান্সার হচ্ছে 1,00,000 টাকার জন্য কাজ করলে বেশি মেন্টাল প্রেশার, বিকজ 1,00,000 টার্গেটটা বড়, তুলনামূলকভাবে 10 গুণ। তো বইয়ে ব্যাখ্যা করা হয়েছিল যে
আসলে মেন্টাল প্রেশার 10,000 টাকার মধ্যে বেশি, 1,00,000 টাকার মধ্যে মেন্টাল প্রেশার কম। কেন, কিভাবে? যখন কেউ 10,000 টাকার জন্য কাজ করে সারা মাস, তখন তার মাইন্ডে থাকে যে মাস শেষে 10,000 টাকা আসবে এবং এই টাকা দিয়ে বাসা ভাড়া, খাবার দাবার আর গাড়িতে চলাফেরা, অফিসে আসা যাওয়া, এর মধ্যেই টাকা শেষ। তো এই জন্যে সে সারা মাস কাজ করছে। তো এইটা তাকে মোটিভেট করবে না, এটা কোনোভাবে সারভাইভাল মুডে সে থাকে। আর যখন কেউ ওই 1,00,000 টাকার জন্য কাজ করছে, তখন যেটা হয় যে তার কিছু স্বপ্ন থাকে যে আমার 10,000 টাকায় খরচ হয়ে যায়, তারপর আমার 90,000 টাকা থাকে, ঠিক আছে, যেহেতু বেশি ইনকাম, তাহলে না হয় 20,000 30,000 খরচ হলো, আরও 70,000 থাকে, সেটা দিয়ে আমি আমার কিছু স্বপ্ন পূরণ করতে পারি, আমি একটু ট্রাভেল করতে পারি, বাইরের মানুষের সাথে মিশতে পারি, আমি একজন বৃদ্ধা মা বা বৃদ্ধ বাবাকে খাবার দাবার, ভরণ পোষণের ব্যবস্থা করতে পারি। এই আস্তে আস্তে তার বিভিন্ন প্ল্যান, যদি সে সৎভাবে চিন্তা করে বিভিন্ন প্ল্যান সে করতে পারে, তখন ওই জিনিসটা তাকে মোটিভেট করে, ওই পিকচারগুলো তাকে টানে, তাকে ক্যাপটিভেট করে, আকর্ষিত করে, এই জন্যে তার কাজ করতে আনন্দ লাগে। অর্থাৎ যখন স্বপ্নটা বড় হয়, তখন মানুষ কাজ করতে উদ্যম পায়, কাজ করতে ভালোবাসে। এখন যদি আমরা এইভাবে বুঝি যে একটা মানুষ, তার স্বপ্ন শুধু ঘর বাড়ি, গাড়ি বাড়ি আর কিছু ব্যাংক ব্যালেন্স, তাহলে 10,000 টাকার মতো আসলে সারা জীবন সে কিছু প্রয়োজন মেটাচ্ছে, এইটাই তার। এইটা অত বেশি তাকে মোটিভেট করবে না, যত বেশি মোটিভেট করতো সে যদি 1,00,000 কোটি মানুষকে নিয়ে ভাবতে পারতো যে আমার জীবনটা এত দামি, আমার জীবনটা এত বড়, এত মূল্যবান যে আমি 1,00,000 কোটি মানুষকে হেল্প করতে পারি, 1,00,000 কোটি মানুষের জন্য আমি নিজেকে কাজে লাগাতে পারি। আমি এমন একজন ব্যক্তি হতে পারি যে দুনিয়া থেকে যাওয়ার পরে 1,00,000 কোটি মানুষ দোয়া করবে। এইটা এই চিন্তা যখন কারো আসবে, এই ফিল যখন কারো বডিতে বয়ে বেড়াবে, তখন সে বিশাল বিশাল স্টেপস নেবে, বড় বড় কাজ করবে, বড় বড় অ্যাকশন প্ল্যান বানাবে। এবং সেই কাজগুলো যেটা বাহ্যিক চোখে দেখলে মনে হয় যে এটা অনেক কঠিন, কিন্তু তার কাছে সহজ মনে হবে, কারণ তার স্বপ্নটা বিশাল, স্বপ্নটা শুধু নিজের জীবন কেন্দ্রিক না। তো এই জন্যে কথাগুলো আমরা খুব ফিল করার চেষ্টা করি যে আপনি এই মুহূর্তে, আমি আপনাকে বলছি, আপনি যে এখন ভিডিওটি দেখছেন, আপনার মনের মধ্যে যদি স্বপ্ন ওই রকমই থাকে যে আপনি এলাকায় সুন্দরভাবে চলাফেরা করবেন, এলাকায় একটা ঘরবাড়ি, একটা ভালো অবস্থান, এতে খারাপ কিছু নাই, আমি বলছি না যে এটা করলে আপনার কোনো দোষ। এটা যদি হয় তাহলে আপনার জীবনটা অনেক লিমিটেড হলো, একটা জীবন, কিন্তু দুনিয়াতে আর আসতে পারবেন না, এটাই শেষ, লাস্ট চান্স, এইটাই ওয়ান অ্যান্ড অনলি ফাইনাল চান্স। আর যদি আপনি এভাবে ভাবেন যে আমি হতে পারি গ্রামের একটা ছেলে, আমি হতে পারি গ্রামের একটা মেয়ে, আমি হতে পারি সমাজ যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চায় যে ওইটুকু নাই, হতে পারি যেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে মানুষ বেশি মূল্যায়ন করে ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, অনেক কিছুই হতে পারে যে আনপ্রিভিলেজড একটা সিচুয়েশন থেকে উঠে আসছেন, হতে পারে। কিন্তু আপনি যখন মেন্টালি এটা গ্রহণ করবেন যে না, আমি অনেক দামি, আল্লাহ অনেক দামি করে বানিয়েছেন, আমার জীবনটা এত ছোট না, এতখানি সিম্পল স্বপ্ন আমার হওয়া উচিত না, আমি দুনিয়াতে সবচেয়ে দামি একটা সৃষ্টি, আমি আশরাফুল মাখলুকাত, তো আমার মধ্যে অনেক পটেনশিয়াল দিয়েছেন। আপনার চোখ যদি এমন হয় যে সারা বাংলাদেশ আপনার নামে লিখে দেওয়া হবে, আপনি কি চোখ বিক্রি করে দেবেন? পুরো এশিয়া কন্টিনেন্ট যদি আপনাকে দিয়ে দেওয়া হয় যে আপনি এশিয়ার মালিক হয়ে যাবেন, এই সাথে যত কান্ট্রি, সব জায়গার মালিক আপনি হয়ে যাবেন, সব পুরো জমিনটা আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি কি আপনার চোখ বিক্রি করে দেবেন এতে? কেউ যদি বলে যে হ্যাঁ আমি তো বিক্রি করে দেবো, তাহলে সে নিজের ভ্যালিউই বুঝেনি এখন, তাই না? তাহলে আপনি এত বিশাল আসমান দেখে কিভাবে বলবেন সুবহান আল্লাহ, আল্লাহ কত পবিত্র, সুবহান আল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি, তাই না? আপনি নিজেকেই দেখবেন কিভাবে, আপনি আপনজনদের দেখবেন কিভাবে, আল্লাহর এত সুন্দর সৃষ্টিগুলো দেখে শুকরিয়া কিভাবে করবেন, তাই না? তো আপনার মধ্যে ভ্যালিউ, আপনি নিজেকে কতখানি ভ্যালিউ দেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়।
তো যেটা বলছিলাম যে আপনি যদি নিজের মনটাকে অনেক বিশাল করতে চান, অনেক বড় করতে চান, সেক্ষেত্রে মাইন্ডে এই ম্যাটাফরটা সেট করে নিন। ম্যাটাফর মানে একটা এক্সাম্পল। হ্যাঁ, এটা সেট করে নিন যে আমি পুকুরের মতো না, আমি সাগরের মতো। আমি অল্প জায়গায় জমে থাকা মানুষ না, আমি সারা দুনিয়া মুভ করার মতো একজন ব্যক্তি। প্রত্যেকে যারা এখন এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি যদি এভাবে ভাবতে শুরু করেন, ইনশাআল্লাহ আপনি দেখেন অল্প কিছু দিনের মধ্যে আপনার চিন্তাধারা, কাজকর্ম, আপনার অ্যাকশান, আপনার চলাফেরা সব কিছু চেঞ্জ হতে শুরু করবে ইনশাআল্লাহ। প্রথম এখানে দেখুন, এখানে ফিল করুন, কাজ করতে শুরু করুন। রেজাল্ট কীভাবে আসবে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিজেই 1 বছর পরে ইনশাআল্লাহ নিজের অবস্থান যে পরিবর্তন হবে ইনশাআল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন যে এত কিছু আল্লাহ কীভাবে আমি বুঝলামই না কখন দিলেন, কিভাবে আমার জন্য এত কিছুর ব্যবস্থা করলেন। এখন যেটা আপনার কাছে বড় স্বপ্ন মনে হয় যে এটা সারা জীবনে করব, হতে পারে 1 বছর পরে এটা আপনি অর্জন করে ভাববেন যে সারা জীবনের অর্জন তো হয়ে গেছে, এবার বিশাল আরও কিছু করি। তো এইভাবে বড় স্বপ্ন দেখা অনেক জরুরি একটা বিষয়। কেন বড় স্বপ্ন কেন বলছি? আবারও বলি, টাকা পয়সার বড় স্বপ্ন বলছি না। আপনার অনেক টাকা হতে পারে, আপনি দান সদকা করবেন, আপনি অনেক বেশি জাকাত দিতে পারবেন, আপনি অনেক মানুষের হেল্প করতে পারবেন, টাকা পয়সার কামাই করেন হালালভাবে। এতে আমি নেগেটিভ কিছু বলছি না, বরং আমি বিজনেস ট্রেনিং করাই যে কীভাবে হালালভাবে আরও ভালোভাবে বিজনেস করা যায়, আরও ভালোভাবে সুন্দরভাবে সলিডলি ইনকাম করা যায়। আমি ওইটার বিরুদ্ধে বলছি না, আমি বলছি যে আপনার চিন্তা এর চেয়ে বড় হোক। টাকার চেয়ে অনেক বেশি দামি আপনার জীবন, একটা বাড়ির চেয়ে অনেক বেশি দামি আপনার জীবন, একটা গাড়ির চেয়ে আপনার জীবন অনেক বেশি দামি, একটা এলাকায় কিছু সম্মান এর চেয়ে আপনার জীবন অনেক বেশি দামি। আপনি সারা দুনিয়ার মানুষের উপকারে আসতে পারেন, সারা দুনিয়ার মানুষের কল্যাণে আপনি আসতে পারেন। হয়তো জীবদ্দশায় দেখে যাবেন, নয়তো আপনার এই কাজের প্রভাব আপনার জীবন শেষ হয়ে যাওয়ার পরেও আল্লাহ বাকি রাখবেন। আপনার স্বপ্নটা কত বড়, আপনার ইচ্ছেটা কত বড়, এইটা হচ্ছে বিষয়। আমরা ইনশাআল্লাহ আগামী মাসে প্ল্যান করছি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে প্রোগ্রামের। সিঙ্গাপুরেরটা নট শিওর, মালয়েশিয়াতে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে। আস্তে আস্তে সারা দুনিয়া মুভ করতে চাই। ইন্ডিয়াতে আমাদের 12টা প্রদেশে অফলাইন ট্রেনিং, সরাসরি ট্রেনিং হয়েছে ডিফারেন্ট প্রদেশে। আমেরিকা ইনশাআল্লাহ হবে এবছর আল্লাহ যদি সহজ করেন। ইউকেতে প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ইউএইতে আমাদের প্রোগ্রাম হয়েছে এর আগে, সৌদিতে কথা চলছে। তো সারা দুনিয়াতে আমি আজকে অনেকক্ষণ ধরে নিজে এই প্ল্যানগুলো করছিলাম যে 7টা কন্টিনেন্টের মধ্যে হয়তো রাশিয়াতে আমার খুব বেশি একটা প্রয়োজন পড়বে না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, আর অ্যান্টার্কটিকায় দরকার নেই। বাকি 5টা কন্টিনেন্টে কিন্তু আমরা এই মাইন্ড ট্রেনিংটাকে ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। এবং এই ছড়ানোর অর্থ হচ্ছে বিভিন্ন মানুষ যেন বুঝতে পারে যে তার দাম কত বেশি আসলে। হ্যাঁ, ইফ ইউ ভ্যালিউ ইউর সেলফ, আদার্স উইল ভ্যালিউ ইউ। কেমন আজকে কথাগুলো বলতে কেন যেন ভারী লাগছে শুরু থেকে, দুপুর থেকে অনেক ভার ফিল করছি। এই ভারটা মন খারাপের ভার না, মেবি এই চিন্তার ভার যে অনেক কিছু করতে চাই। এই কথাটাই আমি সবসময় বলি, আমি অনেক অনুভব করে এই কথাটা বলি যে স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি, সময় খুবই কম। তো যদি এমন হয় যে আজকের সেশনে যারা আছেন প্রত্যেকে এইভাবে সিদ্ধান্ত নিলেন যে জীবনটা আসলে এত অল্প কাজের জন্য না, আপনার জীবনের সময়টা অনেক কম, আপনার অপরচুনিটি সুযোগ অনেক কম, কিন্তু যদি চিন্তা শক্তি অনেক প্রখর হয়, অনেক ছড়ানো হয়, বিশাল হয়, আসমানের মতো, আকাশের মতো, আপনি দেখবেন আপনার এই ছোট্ট অল্প সময়ে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবেন মানুষের জীবনে ইনশাআল্লাহ। হতে পারে আপনার কোনো প্রোডাক্টের মাধ্যমে, কোনো সার্ভিসের মাধ্যমে, কোনো কাজের মাধ্যমে, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে, কোনো একটা মাধ্যমে আপনি অনেক বিশাল কিছু করতেই পারেন। কেমন তো আপনি আপনার জায়গা থেকে মেহেরবানি করে নিজেকে একটু চিনুন যে আপনি আসলে আপনার মনটা এত গভীর যেখানে যে কোনো
যে কারো কষ্ট, যে কারো দেয়া কষ্ট আপনি সেখানে ফিল্টার করতে পারেন। এবং আপনার স্বপ্ন এত বিশাল যে আসমানের মতো, আকাশের মতো বিশাল। হ্যাঁ, শরীরটা তো 3.5 হাতের এবং মাটির তৈরি, মাটি খাবে কিছুদিন পরে, কোনো সন্দেহ নাই যে মরতে হবে, এবং কেউ জানে না কবে মারা যাবে, কোথায় গিয়ে মরবে। কিন্তু এইটুকু তো আপনি নিশ্চিন্ত থাকতেই পারেন যে আপনি যদি সৎভাবে কোনো কাজ করেন সেটার রেজাল্ট কখনো নষ্ট হবে না। আল্লাহ সেটার রেজাল্ট দিবেন। হয়তো আপনি স্বচক্ষে দেখবেন, নয়তো অন্য কেউ দেখবে, কিন্তু আপনার খাতায় রয়ে যাবে, আপনি সেটা পাবেন ইনশাআল্লাহ। এখানে কোনো মিস নাই। কেউ আল্লাহর জন্য কিছু করবে আর আল্লাহ সেটার প্রতিদান দিবে না, এটা হবেই না, এটা পসিবলই না, এটা আল্লাহর আদতেই নেই। আল্লাহর সম্মানে বাঁধে যে কেউ করবে আর আল্লাহ দিবে না, এটা হবে না কখনো। অবশ্যই হয়তো সরাসরি এখনই দিবেন, নয়তো একটু ডিলে করবেন, নয়তো আখেরাতে দেবেন, মিস নাই কোনো। এই জন্যে বলছি যে যেই জিনিসের কোনো মিস নাই, যেখানে কোনো লসের ভয় নাই, তাহলে কেন আমরা শুরু করি না এখনই আমরা সাহস করি যে জীবনে অনেক বড় কিছু করবো ইনশাআল্লাহ। আমি আপনাকে বলেছিলাম যে অনেক বড় কিছু, সামথিং গুড, যেটার পিকচার নাই, এটা আপনাকে টানবে না। তো আমার পিকচার আমার মাইন্ডে আছে। আমি নিজেকে দেখি যে আল্লাহ যদি করেন, আল্লাহর উপরে ভরসা করে বলি যে পৃথিবীর বিভিন্ন কন্টিনেন্টে বড় বড় প্রোগ্রাম, যেখানে বিশাল স্টেডিয়াম, মাঝখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এবং মানুষ চতুর্দিকে স্টেডিয়াম ভর্তি মানুষ শুনছেন, এবং সেখানে আমি এমন কিছু বলতে পারছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, এটা আমার ক্লিয়ার পিকচার। এই পিকচার আমাকে অনেক নাড়ে, অনেক আমাকে প্রলুব্ধ করে, আমাকে প্রভোক করে। তো বড় কিছু মানে আপনার মাইন্ডে থাকতে হবে বড় কিছুটা কি, কেমন। আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি আসলে নিজেকে কোথায় কাজে লাগাতে চান, এবং অবশ্যই সেই কাজটা যখন সেট করবেন, আগে আমরা গোল অ্যান্ড ভ্যালিউ নিয়ে কথা বলেছি, তো ভ্যালিউর মধ্যে আপনি ধর্মীয়ভাবে নিজেকে ফিল্টার করবেন যে ঠিক আছে কি না, সামাজিকভাবে ফিল্টার করবেন ঠিক আছে কি না, এটা যাচাই করে দেন আপনি গোল সেট করবেন। ধরুন আপনি এমন কিছু চিন্তা করলেন যেটা গুনাহের কাজ এবং অনেক ব্যাপকভাবে করলেন, অনেক মানুষ আনন্দ পেল, কিন্তু কী লাভ হলো, আপনার তো সবই শেষ হলো, আপনি নিজেও মরলেন, অন্যকেও মারলেন। এমন না হয়, যেটা অন্যের উপকার হয়, অন্যের দিন ও দুনিয়া, দুনিয়া আখেরাত দুইটাই ঠিক হয়, ভালো হয়, এমন কিছু করেন ইনশাআল্লাহ। তো বলছিলাম যে বড় চিন্তার জন্য আমাদের 3টা স্টেপস। কিছু তো শিখবই, এমন না হয় যে শুধু মনে হলো যে কথাই বলে গেলাম, কিছু তো শিখবই আমরা ইনশাআল্লাহ। 3টা স্টেপস চিন্তাটাকে অনেক বড় করার জন্য। 1 নম্বর হচ্ছে, লিখে ফেলে সবাই কাইন্ডলি, 1 নম্বর হচ্ছে স্টেট। স্টেট, STATE, STATE, স্টেট। স্টেট মানে কি, স্টেট অফ মাইন্ড, কেমন, স্টেট অফ মাইন্ড, মাইন্ডের অবস্থা। তো 1 নম্বর স্টেপ হচ্ছে স্টেট অফ মাইন্ডকে সবসময় প্রোঅ্যাক্টিভ রাখা। আমি বলবো না পজিটিভ রাখা, কখনো কখনো নেগেটিভ ফিল আসে আমাদের, সব সময় একটা মানুষ পজিটিভই থাকবে এটা হয় না। কখনো কখনো মানুষের রাগ হয়, কখনো কখনো মানুষ কষ্ট পায়, কিন্তু প্রোঅ্যাক্টিভ যদি সে হয় তাহলে খুব দ্রুততম সময়ে রাগ থেকে বেরোয় আসবে, খুব দ্রুততম সময়ে কষ্ট থেকে বেরোয় আসবে, কেমন। সো স্টেট অফ মাইন্ড সবসময় যেন প্রোঅ্যাক্টিভ হয়। আমরা লিখি এটা, প্রোঅ্যাক্টিভ স্টেট অফ মাইন্ড, কেমন। আচ্ছা, তো এটার জন্য কি কি করা লাগবে, আমাদের এর আগে যে সেশনগুলো হয়েছে এখানে আপনি যা কিছু শিখেছেন এই সবগুলো এখানে অ্যাপ্লাই করবেন, প্রোঅ্যাক্টিভ সবগুলো এখানে একটা অ্যাপ্লাই করবেন। এর সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করে দিচ্ছি আজকে, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, কেমন। এটা লিখি, এই শব্দটা লিখি, রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট একটা শব্দ। তো রিইনফোর্সমেন্ট এর মাধ্যমে আপনি সবসময় প্রোঅ্যাক্টিভ থাকতে পারবেন। আজকে আমি মূলত বলতে চাচ্ছি, এই যে আজকে 7ম সেশন, আজকে শেষ হবে ইনশাল্লাহ। তো অনেকেই
মাশাল্লাহ লাইফ পরিবর্তনের জন্য কাজে নেমে গেছেন, অনেকেই ডিফারেন্ট অ্যাকশন নিচ্ছেন, ডিফারেন্টভাবে কাজ করছেন, অ্যাকশন নিচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন মাশাল্লাহ, হোমওয়ার্ক করেছেন, নিজের জীবনে পরিবর্তন আনছেন। কিন্তু কথা হচ্ছে এটা কয়দিন কন্টিনিউ করতে পারবেন? অনেকেরই এই প্রবলেম হয় যে খুব আগ্রহের সাথে শুরু করে, তারপরে কিছুদিন পরে এটা আর থাকে না। এটা যেন না হয় তাই রিইনফোর্সমেন্ট লাগবে, যে সারা জীবন কাজের মধ্যে প্রোঅ্যাক্টিভ, জীবন এর শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে, কিছু না কিছু অর্জনের মধ্যে, কাউকে না কাউকে হেল্প করার মধ্যে, এইভাবে একটা মিনিংফুল জীবন যেন হয়, সেজন্য আমাদের লাগবে রিইনফোর্সমেন্ট। এটা স্টেট অফ মাইন্ডের মধ্যে আমি 3টা বিষয় বলবো বলেছি। 1 নম্বর স্টেট অফ মাইন্ড, স্টেট অফ মাইন্ডের সাথে অ্যাড করছি রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট বিষয়টা কি? দেখুন, দুনিয়ার যত পোষ্য প্রাণী আছে, পোষ্য প্রাণী এমন যেটা ধরেন আগে পোষ্য প্রাণী ছিল না, কিন্তু এটাকে বানানো হয়েছে পোষ্য প্রাণী, এরকম যত পেট আছে, ধরুন বাঘকেও পোষ মানায় মানুষ, ধরুন হাতি, হিংস্র জঙ্গলি হাতি, সেটাকেও পোষ মানায়। দেখবেন কিছু ভিডিওতে দেখা যায় সাপ, বিশাল সাপ, এটাকে গোসল করাচ্ছে, এটাকে বিছানা নিয়ে ঘুমাচ্ছে, তো পোষ মানিয়েছে। ডলফিন, কতভাবে ডলফিন সার্কাস দেখায়, বিভিন্ন মুভস দেখায়, তাই না? তো এটাকে পোষ মানিয়েছে, এটাকে শিখিয়েছে, ট্রেন আপ করেছে। তো এই ট্রেন আপ করার যে প্রসেসটা, সেটাকে বলে রিইনফোর্সমেন্ট। এর মাধ্যমে এই প্রাণীদেরকে পোষ মানানো হয়। একটা উদাহরণ দিই, বুঝতে ইজি হবে। ধরুন, অনেকেই হয়তো থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে দেখেছেন ডলফিনের সার্কাস, তাই না? ডলফিন বিভিন্ন মুভস দেখায়। তো এই ডলফিনটাকে কিভাবে শেখানো হয়? প্রতিদিন সকালে ডলফিনকে, কথার কথা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে সকালে 8টার দিকে তাকে নাস্তা দেওয়া হয়, দুপুর 2টায় লাঞ্চ করানো হয়, সন্ধ্যা 8টায় তাকে ডিনার করানো হয়, মাঝখানে আবার স্ন্যাক্স দেওয়া হয়। তো হঠাৎ করে একদিন সকাল 8টা বাজে, কিন্তু ডলফিনকে আর খেতে দেওয়া হয় না। সে ক্ষুধার্ত ঘুরতে থাকে, কী ব্যাপার, আমার খাবার কই? তার তো একটা প্যাটার্ন হয়ে গেছে যে 8টা বাজলে ক্ষুধা লাগে। তো 8:30 বাজে, এখনও খেতে দেয় না, 9টা বাজে, এখনও খেতে দেয় না। তো হঠাৎ করে সে লক্ষ্য করে যে তার পাশেই একটা রিং বসানো, যে রিংয়ের মধ্যে একটা ডামি ডলফিন, দেখতে তার মতোই একটা ডামি ডলফিনকে পাস করছে রিংয়ের ভেতর দিয়ে, এক পাশ থেকে আরেক পাশে জাম্প করাচ্ছে। জাম্প করার পরে ওই ডামি ডলফিনটাকে দেখায় যায় খাওয়াচ্ছে, এরকম। তো এই ডলফিনটা ভাবে যে আচ্ছা, এটা কি জিনিস, দেখি তো একটু জাম্প করে আমাকে খেতে দেয় কিনা। তো সে ঘুরে এসে রিংয়ের ভেতর দিয়ে জাম্প করে, জাম্প করার সাথে সাথে খেতে দেয়। আর ও বলো, আচ্ছা আগে বললেই হতো, এতক্ষণ না খাইয়ে ক্ষুধার্ত রাখা হয়েছে, কত কষ্ট করছি আমি, তো আগে বললেই হতো, আমি জাম্প করতাম। তো এখন নেক্সট টাইম যখনই তার ক্ষুধা লাগে সে জাম্প করে, আবার ক্ষুধা লাগে সে জাম্প করে। সে বুঝে যে পারফর্ম করলেই কিছু না কিছু পাবো, খেতে পাবো, এটা আমার একটা প্লেজার। তো এর কয়েকদিন পরে কি করা হয়, ওই রিংয়ের উপরে আবার রিং বসানো হয়, আরেকটা দ্বিতীয় রিং। ও বলে যে বুঝছি, উপরেরটা দিয়ে যেতে হবে। আচ্ছা, সে উপরেরটা দিয়ে জাম্প করে। তখন তাকে আরেকটু বড়, সুস্বাদু, তার পছন্দের খাবার দেওয়া হয়। ডলফিন ছোট মাছ খায়, তো তাকে তার পছন্দের মাছ খেতে দেওয়া হয়। তো এইভাবে হচ্ছে ডলফিন যখনই পারফর্ম করে তখনই খেতে দেওয়া হয়, যখনই পারফর্ম করে তখনই খেতে দেওয়া হয়, এইভাবে। তো আপনি দেখবেন যে সার্কাসের মধ্যে, আপনি ইউটিউব করলে দেখবেন যে ডলফিন যখন পারফর্ম করে আসে, করে একটু সাইডে আসে, ওকে খেতে দেওয়া হয়। এমন না যে ওকে অন্য সময় খাওয়ায় না, শুধু পারফর্ম করলেই খাওয়ায়, কিন্তু ওর তখন মাইন্ডে এটা সেট হয়ে যায় যে পারফর্ম করলে আমি ভালো খাবার পাবো। কেমন? তো যারা মনে করছেন যে আমি তো এই বিষয়গুলো শিখলাম, নিজের মাইন্ডটাকে সুন্দর করে সেট করলাম, ভালো করতে চাচ্ছি লাইফে, তো এখন টিকবো কীভাবে, আমি তো বেশি দিন টিকতে পারি না, তো তারা নিজেকে রিইনফোর্স করবেন। রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে, ডেফিনেশনটা বলে দিচ্ছি, ইমিডিয়েট রিওয়ার্ড। হ্যাঁ, এমন পুরস্কার যেটা একদম তাৎক্ষণিকভাবে, একদম সাথে সাথে দেওয়া হয়। অর্থাৎ যখনই জাম্প করলো তখনই খাওয়ানো হলো। এখন আপনি যখনই পারফর্ম করবেন তখনই নিজেকে সাবাস বলবেন, নিজেকে একটা ট্রিট দিবেন, নিজের জন্য ভালো কিছু করবেন, একটু ঘুরে আসবেন, একটু আপনজনের সাথে গল্প করবেন। অর্থাৎ
আপনি যখন কোনো কাজে নামলেন, কষ্ট করলেন, আধা ঘন্টা খাটলেন, একটা রেজাল্ট আসলো, সাথে সাথে আপনি নিজেকে যদি একটা রিওয়ার্ড দেন, মাইন্ড একটা মেসেজ পাবে যে খাটার পরে রিওয়ার্ড পাওয়া যায়, কষ্ট করার পরে আনন্দ পাওয়া যায়। তখন সে সব সময় ওই কষ্টটাকেই আনন্দ মনে করবে যে আমি কাজ করছি, এতে রেজাল্ট পাই, কাজ করছি, রেজাল্ট পাই। কেমন? তো মোটিভেশনটা আপনার যেন ইউটিউবে খুঁজতে না হয়, আমি আপনাকে একদম প্রসেস দিয়ে দিচ্ছি। আপনি নিজেকেই মোটিভেট করতে পারেন, মোটিভেটেড রাখতে পারেন এইভাবে। যখনই মনে হবে যে আপনার কিছু অর্জন হয়েছে, ছোট হোক বড় হোক, প্রত্যেক অর্জনকে অ্যাপ্রিসিয়েট করুন। প্রত্যেক অর্জনের সাথে নিজেকে সাথে সাথে রিওয়ার্ড দিন। কেমন? সাথে সাথে পুরস্কৃত করুন। এইভাবে একটা পাঞ্চও যদি করেন, ইয়েস, সাবাস, এই তো হচ্ছে, এগুলোও আপনাকে মোটিভেট করবে। কেমন? তো কি বলছিলাম যে 3টা স্টেপস, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে স্টেট অফ মাইন্ড। এটাকে সবসময় প্রোঅ্যাক্টিভ রাখা, কাজের মধ্যে সবসময়। আচ্ছা, আর এই কাজের মধ্যে রাখার জন্যে আমরা রিইনফোর্সমেন্ট শিখলাম, ইমিডিয়েট রিওয়ার্ড। এখন এই রিইনফোর্সমেন্ট আপনি আপনার বাসায় বা আপনজন যারা ছোট বাচ্চা তাদের জন্য আপনি ব্যবহার করতে পারেন। কিভাবে? ধরুন আপনি চাচ্ছেন যে আপনার সন্তান বা কাছের ছোট কোনো বাচ্চা সে পড়ুক, পড়াশোনা করুক, তো সে পড়াশোনা করে না, তো সারাদিনে 5 মিনিটের জন্য বসলো। তো আপনি যদি 5 মিনিট পরে সে উঠে গেলে যদি বলেন যে সারাটা দিন দুষ্টামি করে, 5টা মিনিট বসে না, তখন এই বাচ্চার কী আসে মাইন্ডে? যারে আমি তো 5 মিনিট পড়লাম, এতেও তো কোনো লাভ হলো না, দেখি এর চেয়ে তো দুষ্টামি করাই ভালো। আমি দুষ্টুমি করি, ওইটাই আমার ভালো, পরেও কোনো আমার ফায়দা হলো না, আমার একটা ভালো কিছু বললো না। তো আপনি কি চাচ্ছিলেন? বাচ্চা পড়ুক, তাই না? তো যখন সে 5 মিনিটই পড়লো, আপনি সাথে সাথে রিইনফোর্স করুন, সাথে সাথে রিওয়ার্ড দিন, সাবাস বলুন, বাহ তুমি তো পড়ছো দেখি, মাশাআল্লাহ। কেউ আসলে বলেন যে আমার বাচ্চা তো পড়াশোনা করে, মাশাআল্লাহ, অনেক ভালো। তো এই যে তার রিওয়ার্ড সে পাচ্ছে ইমিডিয়েটলি, এতে করে তার আস্তে আস্তে আগ্রহটা বাড়বে। কেমন? আপনি বলবেন যে না, এরকম করে দেখেছি, হয় না কাজ। দেখেন, এই বাচ্চা যদি 2 বছর 5 বছরে হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড হয়ে থাকে, আপনি 2-4-5 বার রিইনফোর্স করেই যে কাজ হয়ে যাবে, এই আশা কেন করব আমরা, তাই না? সে তো তার মাইন্ড কোথাও অ্যাডিক্টেড হয়েছে উই ফর আ লং টাইম, তাই না? তো আপনারও একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, একটু একটু রিইনফোর্স করতে থাকেন, ইনশাল্লাহ আস্তে আস্তে রেজাল্ট আসতে শুরু করবে। একটু ধৈর্যের সাথে কাজটা করতে হবে, হবে ইনশাল্লাহ। রিইনফোর্সমেন্টে যদি বাঘ মানুষের পাশে বসে ফিডার খায়, দেখেননি দুবাইয়ে সবাই নাস্তা করছে, বাঘ পাশে বসে আছে, নাস্তা করতেছে। তো রিইনফোর্সমেন্টে বাঘ যদি পোষ মানে, তো আপনার আপনজন, আপনার সন্তান বা আপনি নিজে কেন কোনো কাজে অভ্যস্ত হবেন না, তাই না? তো 1 নাম্বার গেল স্টেট অফ মাইন্ড, সাথে বললাম রিইনফোর্সমেন্ট। নাম্বার 2 হচ্ছে স্ট্র্যাটেজি। কেমন? প্রত্যেক কাজে আপনি শুরুতেই স্ট্র্যাটেজি বের করে ফেলবেন। অনেকে বলে যে না, আমি আগে একটু নিজে নিজে চেষ্টা করি। এটা একটা রং প্রসেস। আপনি নিজে নিজে কেন চেষ্টা করবেন? যদি এমন হয় যে কাজটা করতে চাচ্ছেন এটা অলরেডি অন্য কেউ করেছে, আমরা লাস্ট একটা সেশনে বলছিলাম যে কে করেছে, কিভাবে করেছে, তাই না? তো স্ট্র্যাটেজি যদি হয় অন্য কেউ করেছে, তাহলে আপনি কেন 5 মিনিট নষ্ট করবেন? কেন আপনার 5 মিনিটের শ্রম বেশি দিবেন? আপনি টাইম বাঁচান, আপনার জীবনের সময়টাই তো কম, আপনি অন্য অন্য জায়গায় তখন আবার ইফোর্ট দিতে পারবেন, তাই না? আপনি সামনে তাড়াতাড়ি এগোতে পারবেন যদি টাইম বাঁচাতে পারেন। যারা দুনিয়াতে সাকসেসফুল, হাইলি সাকসেসফুল, তাদের কাছে টাকার চেয়ে টাইমের ভ্যালু অনেক বেশি, অনেক বেশি। দেখবেন কোথাও সে বলবে যে আচ্ছা আমি টাকা পাঠিয়ে দিই, আমি যেতে পারবো না, আমার ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমার আমার আমি সময় দিতে পারবো না। তো সময়টা অনেক ভ্যালুয়েবল হয় যারা হাইলি সাকসেসফুল। আর যারা ধরেন দিন আসে দিন যায়, রাত ঢলে, এইভাবে যাদের জীবন যায়, দেখবেন সময়ের অভাব নেই, যখন ডাকবেন তখনই সে হাজির, সময়ের কোনো অভাব নেই তার। প্রোঅ্যাক্টিভ মানুষ, তাদের সময়ের অনেক অভাব, তারা বুঝে যে সময়টা অনেক কম। তো আপনি সময় বাঁচাবেন, যে কোনো কাজ শুরু করবেন, প্রথমেই স্ট্র্যাটেজি নিয়ে বসে যাবেন, প্রথমেই আপনি টিউটোরিয়াল বের করে ফেলবেন। আমি মাঝে মাঝে এই কথাটা শেয়ার করি যে একবার শীতকালে অফিসে একা ছিলাম,
যেমন ধরুন এখন এই মুহূর্তে 10টা বাজে, আমি কিন্তু অফিসে একা, কেমন সবাই 8টায় বের হয়ে গেছে, আমি বাইরে ছিলাম, আমি এসছি 9টার দিকে অফিসে। তো এরকম শীতকালে একবার অফিসে ছিলাম একা একা, ঠান্ডা লাগছে, মনে হলো যে চা বানানো দরকার। তো চা বানাতে গিয়ে দেখলাম যে চিনি আছে কিন্তু চামচ পাচ্ছি না, চিনি যে মিক্স করব। তো আমার মাইন্ড, আমি প্র্যাকটিস এইভাবে করি সবসময়, এই জন্য আমি টিমকেও সবসময় বলি যে তাড়াতাড়ি টিউটোরিয়াল দেখো, টাইম নষ্ট করছো কেন। একজন, গতকালের কথা বলছি, গতকাল সন্ধ্যায় একটা প্ল্যাটফর্মে বুস্ট করবে, আমাদের সাবিত ইন্টারন্যাশনালের পেজে বুস্ট নাই আলহামদুলিল্লাহ, এটা অর্গানিক। আমরা এই সবসময় ভিডিও যেভাবে যায়, যতখানি যায় এভাবে আপনি দেখবেন, পেজে ঢুকলে দেখবেন যে বুস্ট চলছে না কোনো। তো এক সময় হতো, এখন হয় না। তো যেটা হচ্ছে অন্য একটা প্ল্যাটফর্মে বুস্ট করার দরকার। তো আমি তাকে শুরুতেই বললাম যে তুমি টিউটোরিয়াল দেখো, আগে নিজে নিজে ট্রাই করে তুমি $10 খরচ করবা, ওই নষ্ট করে করে শিখবা। মানুষ বলে যে ঠেকে ঠেকে শিখতে হয়, এইটা কেমন পদ্ধতি হলো যে ঠেকে ঠেকেই শেখা লাগবে? আপনি ঠেকার আগেও তো শিখতে পারেন, আগে শিখে তারপর করেন, যাতে ঠেকতে না হয়, তাই না? মানুষ ঠেকলে শেখে, এটা সত্য। কিন্তু যদি এইটাই আপনার মনে হয় যে না আমি ঠেকে ঠেকেই শিখবো, তাহলে এটা তো একটা রং প্রসেস, এটা তো কষ্টের প্রসেস, আপনার ওয়েস্ট হবে, মানি, এনার্জি, আপনার স্টেট অফ মাইন্ড, আপনার সময় সবই তো নষ্ট হবে। তো যে কোনো নিজেকে যখন বড় চিন্তার করতে চাইবেন, তখন সময় বাঁচাতে হবে। তখন আপনি একটা কাজ ধরবেন, তাড়াতাড়ি স্ট্র্যাটেজি বের করবেন যে এটা কীভাবে করতে হয়, এটা কে ভালো পারে তার সাথে বসে তাড়াতাড়ি এটা সলভ করে ফেলবেন। তাহলে আপনি সামনে আরও কাজ করতে পারবেন, ওই মাইন্ডটাকে আপনি আরও ব্যাপকভাবে নিতে পারবেন, ওই সময়টা পাবেন। তো দুইটা কথা বললাম, স্টেট অফ মাইন্ড সবসময় প্রোঅ্যাক্টিভ রাখা, রিইনফোর্স করতে থাকা নিজেকে। আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে কোনো কাজের শুরুতেই স্ট্র্যাটেজি বের করে ফেলেন, কাজে নামার আগেই। কেমন, সেদিন আমার এক পরিচিত কাছের ভাই, তার সাথে কথা হচ্ছিল। তো তারা 5জন মিলে একটা ব্যবসা শুরু করেছে। তো আমি বললাম যে 5জনের মধ্যে কে ব্যবসা ভালো বুঝে? বলছে কেউ বুঝে না, আমরা শুরু করেছি একসাথে, করে করে শিখব। তো আমি বললাম যে আপনি সাঁতার কাটেন? বলে হ্যাঁ সাঁতার কাটি। তো আপনি কখনো ক্রিকেট খেলেছেন? বলে এখনও ছুটি পেলে খেলি মাঝে মাঝে। তো আমি বললাম দেখেন, আপনি সাঁতার কাটাও শিখেছেন, ক্রিকেট খেলাও শিখেছেন। এখন আপনি বলবেন যে আমি তো সাঁতার ওই কি পানি খেয়ে খেয়ে শিখেছি, হ্যাঁ, ক্রিকেটে বল গায়ে লেগে লেগে শিখেছি। কিন্তু বিষয়টা আসলে এমন না। সাঁতারে কেউ একজন আপনাকে শিখিয়েছে, ক্রিকেটেও কেউ ব্যাট ধরা শিখেছে, যে এইভাবে ধরো, বলটা এইভাবে ধরো, কেউ না কেউ শিখিয়েছে। আপনার কাছে মনে হচ্ছে যে আপনি পানিতে নেমে সাঁতার কাটা শিখে গেছেন বা খেলতে খেলতে শিখে গেছেন, কিন্তু আপনি একদম রুটে যান, দেখেন কেউ না কেউ আপনাকে গাইড করেছে, কেউ না কেউ বলেছে যে বলটা এইভাবে মারবি, এভাবে উঠবে বল, তাই না? তো যদি ওইগুলো শিখতে হয়, বা আপনি যদি প্রফেশনাল সুইমার হন বা প্রফেশনাল প্লেয়ার হন, তাহলে তো অবশ্যই শিখতে হবে, তাই না? যদি আপনি ভালো করতে চান তাহলে তো অবশ্যই শিখতে হবে। তো আমরা যখন বিজনেস করি তখন না শিখেই একদম প্রথমে ইনভেস্ট করে বসে থাকি, প্রথমে একদম বড় সড়ো অফিস নিয়ে বসি। নিজেকে কি কখনো কোশ্চেন করেছি যে আচ্ছা বিজনেস স্ট্র্যাটেজি আমি জানি কিনা, যে ব্যবসায় নামতেছি এই ব্যবসায় কয়টা ধাপ সেটা জানি কিনা, কয় ধাপে কারা কারা কাজ করা জরুরি, কী ধরনের ম্যান পাওয়ার আমার দরকার, এই সব কিছু জানি কিনা, যে এক্সপার্ট তার সাথে বসেছে কিনা, কিছু শিখেছে কিনা, এক্সপিরিয়েন্স নিয়েছে কিনা। তো এগুলো না করেই আমরা কাজে নেমে পড়ি, এরপরে লস হয়, ঠেকে ঠেকে শেখে মানুষ। তো আমার কথা হচ্ছে, আমি আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে কখনোই যাই না। আমি বলছি যে আপনার ঠেকে শেখার আগে নিজে শিখে নেন, যাতে ঠেকতে না হয়, এটাই বলতে চাচ্ছি। তাহলে আপনার অনেক টাইম বাঁচবে, এনার্জি বাঁচবে। সো যখন আপনি অনেক বড় চিন্তা করতে চাইবেন, যখনই সামনে কিছু আসবে মনে হবে এটা তো আমি পারি না, তাড়াতাড়ি স্ট্র্যাটেজি বের করে ফেলুন যে এটা কীভাবে করে আমি শিখতে চাই। আবার এটা শেখার পর আরেকটা কিছু সামনে আসবে, তাড়াতাড়ি স্ট্র্যাটেজি বের করে ফেলুন। এইভাবে মাইন্ড বড় হওয়া শুরু করে। আপনার মনে হবে, অনেকেই ট্রাভেল করতে পছন্দ করে কিন্তু বিদেশ যায় না, যে আমি জানি না ভিসা কীভাবে করতে হবে, আমি জানি না কীভাবে কি ওইখানে কোথায় যাব, কীভাবে যোগাযোগ করব, ওই দেশে কীভাবে কথা বলবো। তো হোয়াট এভার, মানুষ কত কিছু করছে না। তো আপনি ওই স্ট্র্যাটেজি বের করেন যে অন্যরা কীভাবে করে।
আমি এটা সিম্পল এক্সাম্পল দিই যেন আমাদের লাইফের সাথে আমরা রিলেট করতে পারি। যেটাই আপনার মনে হয় যে আপনি করতে চান কিন্তু ভয় লাগে, পারেন না, তাড়াতাড়ি স্ট্র্যাটেজি বের করেন, সেটার পদ্ধতি বের করেন, সাহস বেড়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে স্টোরি। এইটা খুবই ইম্পর্ট্যান্ট, একদম আমাদের ফাইনাল লেসন আজকের এই সেশন। এরপরে আপনার সাথে একটু কিছুক্ষণ গল্প করে আমাদের সেশন শেষ করব। কোনো গল্পই হয়নি আমাদের পুরো 7 দিন জুড়ে, একটু কিছুক্ষণ কথা বলবো আপনার সাথে। তো হচ্ছে স্টোরি মানে কি, মাইন্ডে কিছু স্টোরি থাকে, নেগেটিভ স্টোরি। হ্যাঁ, এই স্টোরিগুলো বদলাতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর স্টোরি, এই কথাটা লিখে রাখেন। যতক্ষণ মাইন্ডের স্টোরি না বদলাচ্ছেন ততক্ষণ আপনি সামনে এগোতে পারবেন। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইয়োর লাইফ, চেঞ্জ ইয়োর স্টোরি চেঞ্জ করলে আপনি তাড়াতাড়ি সামনে এগোবেন, বিশাল চিন্তা করতে পারবেন। তো স্টোরি কেমন, উদাহরণ দিচ্ছি। স্টোরি বলতে কি, আমরা তো গল্প মনে করছি, তাই না? মাইন্ডে কিছু গল্প থাকে, নেগেটিভ গল্প। কেমন? কারো গল্প হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে কোনো ভালো স্কুলে পড়তে পারি নাই, ভালো কলেজে যেতে পারি নাই, ভালো মাদ্রাসায় পড়ি নাই, আমি গ্রামে থেকেছি, আমি ভালো বন্ধুবান্ধব পাইনি, ভালো অনেক পড়াশোনার পরিবেশ পাইনি, মাঠে কাজ করতে হয়েছে, তেমন পড়তে পারিনি। এই হচ্ছে স্টোরি বলতেছে। তো তো এইগুলো কেন বলতেছে? এখন বলে যে এই কারণে আমি আমার লাইফে খুব শাইন করতে পারলাম না, এই স্টোরি, বাস শেষ, লাইফ এখন সে বসে যায়। চেঞ্জ ইয়োর স্টোরি। কীভাবে চেঞ্জ? দেখেন, সেম স্টোরি আরেকজন আরেকভাবে বলে যে সামনে আর কি হবে, জীবনে কষ্ট আর কি দেখব, যা কষ্ট ছোটোবেলা করেছি, যেভাবে খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, যেভাবে রোদের মধ্যে পায়ে হেঁটে খালি পায়ে স্কুলে গিয়েছি, যেভাবে স্কুল থেকে এসে আবার মাঠে কাজ করছি, এর চেয়ে কষ্ট আর জীবনে কী আসবে, এর চেয়ে চ্যালেঞ্জ আর কী আসবে, যা আসবে দেখে নেব। একই স্টোরি, দুইজন দুইভাবে বলছে। যে ওই কষ্টের দিনগুলোকে শক্তি বানাচ্ছে, তার লাইফ সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনেক দ্রুত। আর যে ওই কষ্টের দিনগুলোকে কষ্ট হিসেবে নিচ্ছে, সে আটকে যাচ্ছে। তো বিষয়টা এমন যে আপনার স্টোরি, আপনার মাইন্ডে এমন কি স্টোরি আছে যেটা আপনাকে আটকে রেখেছে, এটা ফাইন্ড আউট করুন। আপনি কোন কোন গল্প নিজেকে বলেন, যেই গল্প আপনাকে আটকে রেখেছে, এটা নিজেকে এই মেসেজটা দিন যে এই গল্প আমার এক্ষুনি চেঞ্জ করতে হবে। একটা কথা আছে, দ্য ডেইজ দ্যাট ব্রেক ইউ আর দ্য ডেইজ দ্যাট মেক ইউ। যেই দিনগুলো আপনাকে ভেঙেছে, সেই দিনগুলোতেই আপনি আসলে তৈরি হয়েছেন। কেমন ভাঙন, মানুষের ভেঙে ভেঙে মানুষ শক্ত হয়, মজবুত হয়। ধরুন একটা বড় গাছ, সেটা যেমন রোদ পেয়েছে, সেটা বাতাস তুফান পেয়েছে, সেটা বৃষ্টি পেয়েছে, সেটা শীতকাল পেয়েছে, গরমকাল পেয়েছে, এইসব সয়ে তারপরে বড় একটা মজবুত গাছ হিসেবে দাঁড়ায়। আর যে এগুলো সইতে চায়নি, যে না আমি বাতাস আসছে আমি শুয়ে পড়বো, আমি আর এই বাতাস নিব না, সে চারা অবস্থায়, ছোট চারা গাছ থাকা অবস্থায় মরে গেছে। সো আপনি যখন লাইফে কোনো কষ্ট আসে, আপনি ওইটাকে যদি স্টোরিটা চেঞ্জ করেন মাইন্ডে, যে এই কষ্ট মানে আমি এখান থেকে শিখছি, আমি মেন্টালি মজবুত হচ্ছে, আমি এই জিনিসগুলো ফেস করছি, দ্যাট মিন্স আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি মানসিকভাবে স্ট্রং হচ্ছে। আরেকজন কি বলবে? আমার জীবন শেষ, হায় হায় এটা কী হইলো, আমি শেষ। আর যে প্রোঅ্যাক্টিভ, সে কি বলবে? যে কষ্ট আসছে, কষ্টের দিনেই তো মানুষ শক্ত হয়, মজবুত হয়, এক্সপিরিয়েন্স দিয়েই তো মানুষ সামনে আগায়। কষ্ট আসছে, এটাকেই তো আমি সাগরে ফেলে ফিল্টার করব, মনটা তো আমার সাগরের মতো। কেমন এইভাবে নিজের মাইন্ডকে না একটা এডিটিং মেশিন বানিয়ে ফেলেন। যখন যেটা নেগেটিভ আসবে, এটাকে এডিট করে ফেলবেন, নিজের মতো করে সাজিয়ে ফেলবেন মাইন্ডে সুন্দর করে। দেখবেন স্ট্রং হয়ে গেছেন ইমিডিয়েটলি। দেখবেন প্যানিকড হয়ে যেতেন, এখানে এখন ইজি লাগছে, মনে হবে যে অল গুড, আই ক্যান সলভ ইট, আই ক্যান হ্যান্ডেল ইট। তাহলে 3টা কথা বললাম, স্টেট অফ মাইন্ড, আর হচ্ছে স্ট্র্যাটেজি, আর হচ্ছে স্টোরি। 3টা এস, স্টেট অফ মাইন্ড, স্ট্র্যাটেজি, স্টোরি। স্টেট অফ মাইন্ড, স্ট্র্যাটেজি, স্টোরি।
মাত্র 10 মিনিট আছে, আমি একদিনও কমেন্ট পড়িনি, কমেন্টের দিকে তাকাইনি। আমি এই প্রথম আমি আসলে এইভাবে লাইভ সেশন নিলাম আমার ক্যারিয়ারে। আমি কখনো লাইভ সেশন কখনোই নিইনি। পুরো করোনার সময় আমি অনলাইন সেশন অফার করিনি, কারণ আমার কাছে সবসময় মনে হয়েছে যে অফলাইন সেশন ভালো হয়, অফলাইন সেশন বেশি ফলপ্রসূ হয়, মানুষ সামনে থাকে, আমি রেজাল্ট বের করতে আমার জন্যে বেশি আমি কনফিডেন্ট ফিল করি। এই প্রথম আমি অনলাইন সেশন আপনাদেরকে দিলাম। আল্লাহ আপনাদেরকে অনেক 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 ভালো রাখেন, আমাকে অনেক ভালো রাখেন, অনেক বিশাল কিছু জীবনে করার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম যে এমনিতে আমি লাইভে গিয়েছি, কোথাও ঘুরতে গেলে বা সফরে গেলে লাইভে গিয়েছি, কিন্তু এইভাবে সেশন দেইনি কখনো। তো আজকে দেখি, আজকে একটু কমেন্টস পড়ি, দেখি। ও আল্লাহ, আজকে তো বেশ অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস ফর দ্য অ্যাডভাইস। অ্যাডভাইস না, অ্যাডভাইস দিই না, আমি প্রসেস বলি। আচ্ছা, আমি একটা বিজনেস শুরু আচ্ছা এইভাবে এই হ্যাঁ, তো আমার আরও শেখার আছে, দেখি। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, জাজাকাল্লাহ খায়রান, শুক্রিয়া স্যার। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে অনলাইন সেশনগুলো। থ্যাংক ইউ ফর দিস সেশন, মে আল্লাহ গিভ ইউ দ্য বেস্ট রিওয়ার্ডস। কেউনি সাখওয়াত হোসেন, আমিন। হাবিবা সুলতান লিখেছেন মাশাল্লাহ, থ্যাংক ইউ। অনেক অনেক কমেন্ট আসতেছে। আচ্ছা, আমি তো কমেন্ট পাস করে যাচ্ছে। স্যার, দিজ ওয়ার ভেরি ইফেক্টিভ ক্লাস, মাশাল্লাহ, ইটস হেল্পিং মি আলট। আলহামদুলিল্লাহ, মাই প্লেজার। তারপর লিখেছেন এম এ মান্নান, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, জাজাকাল্লাহ খায়রান। দিস ইজ লাবিব, আপনি লিখেছেন স্যার আমাদের মেডিটেশন সম্পর্কে কিছু কারণ এর দ্বারা অনেক শিরিক করে ফেলছে, আর আপনি কোন ধরনের মেডিটেশন করেন? আচ্ছা, মেডিটেশন সম্পর্কে আমরা বলেছি, আপনি লাস্ট কোনো একটা সেশন দেখে নিয়ে বোধ হয় গতকাল বা তার আগের দিন বলেছি। তারপর এখানে আছে আপনি, আচ্ছা এই কমেন্ট তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আমি পড়তে পারছি না, কমেন্ট আটকায় কীভাবে? আচ্ছা, আচ্ছা, আমি নাম সহ পড়তে গেলে পড়তে পারছি না, আমি জাস্ট কমেন্টগুলো পড়ি। আজকের শেষ লাইভটা শুনতে পারলাম না। আচ্ছা, ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, ঠেকে ঠেকে শিখতে হয় না। ভালো বলেছেন। ঠেকে ঠেকে শিখলে শিখে নিলেন, কিন্তু এইটাই যেন প্রসেস না হয়। আপনি ঠেকার আগেও শিখতে পারেন। সবাই কি লাইক দেখতে হ্যাঁ, আমার তো মনে হয় পাচ্ছেন সবাই লাইভ দেখতে। তারপরে রতন মিয়া, এমডি রতন মিয়া, আসসালামু আলাইকুম। এই 7 দিনের আপনার দেয়া গিফট ক্লাসগুলো আমার জীবনে অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ, মাই প্লেজার। তারপরে নাইম হোসেন লিখেছেন, আচ্ছা চলে গেল, অন্যমনস্ক অবস্থায় পড়াশোনা। আচ্ছা, অনেক কমেন্ট আসতেছে, খুব দ্রুত পাস করছে, এটাকে আটকায় কীভাবে কমেন্ট? দেখেন আমার কত শেখার বাকি, আমি লাইভ করি না তাই খুব বেশি একটা অভ্যস্ত না। অসিডি নিয়ে ডিসকাশন করুন ইফ পসিবল। আচ্ছা, অসিডি নিয়ে আমরা অফলাইনে কথা বলবো ইনশাআল্লাহ। ডিফারেন্ট ডিফারেন্ট অসিডি থাকে, এই জন্যে। আজ আপনার মন একটু ভারী মনে হলো। হ্যাঁ, একটু তো ভারী। দেখেন আমি তো মানুষ, আমি রোবট না, আমি মাইন্ড ট্রেনার, কিন্তু রোবট না, আমি মানুষ। আমার শরীরে রক্ত মাংস সবই আছে, আমার অন্তর আছে, আমার ইমোশন আছে, খারাপ লাগে। আমি আপনার মতো একদম সাদামাটা মানুষ। সো আজকে শেষ সেশন আপনাদের সাথে, এটা তো একটু মনটা ভার হওয়ারই কথা। আমি আপনার জন্য অনেক কেয়ার করি, আমি এটা মিন করি আসলে। আর হচ্ছে এখানে আছেন একজন লিখেছেন নাজমুল হক, স্যার কেউ মিথ্যা বললে খুব রাগ হয়, ওইটা মন থেকে কিভাবে রিমুভ করব? আচ্ছা, এটা আপনি ডিসোসিয়েটেড করে দিন, এটা তার তার প্রবলেম, এটা আপনার প্রবলেম না। আপনি নিজেকে ওইখান থেকে দূরে, নিজের মাইন্ডকে দূরে রেখেন। আই ওয়ান্ট এভরি মান্থ 1 ডে রিওয়ার্ড সেশন। 1 ডে, এভরি মান্থ 1 ডে রিওয়ার্ড সেশন। আচ্ছা, আমাদের বিগার প্ল্যান আছে, আপনারা যতখানি চাচ্ছেন এর চেয়ে বেশি আমি করতে চাই ইনশাআল্লাহ। স্যার আমি খাওয়া কন্ট্রোল করতে পারি না, প্লিজ কীভাবে কন্ট্রোল করব? আচ্ছা, এই বিষয়গুলো এইভাবে হঠাৎ করে একটা দুইটা অ্যান্সার দিলে বেশ সুন্দর হবে না? বাকি এটা, এর জন্য হিপনোথেরাপি আছে, আপনার মাইন্ড প্র্যাকটিস আছে, অবশ্যই করা যায়। ধরুন এমন যদি হয় যে
আম, কারো বেশি খেতে ইচ্ছে করে, তো খেলে যে লাইফটা পেইনফুল হচ্ছে, যে ক্ষতি হচ্ছে বেশি খাওয়ার কারণে, সেই পেইনটাকে যদি প্রেজেন্টে আপনি ফিল করেন তাহলে আপনি খাওয়া ছেড়ে দেবেন। আর সামনে যদি কোনো গোল থাকে, যেমন আমি চাই যে মালয়েশিয়াতে ইনশাল্লাহ যখন ট্রেনিং সামনের মাসে দাঁড়াবো সবার সামনে, ইনশাল্লাহ আল্লাহ করেন একদম ফিট হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। আমার আলহামদুলিল্লাহ আমি প্রোগ্রেসিভ, আমার ওয়েট কমছে। আচ্ছা, তারপর হচ্ছে স্যার আমাদের জন্য প্রতি মাসে একটা ক্লাস। আচ্ছা, অবশ্যই যেটা বলছিলাম যে আই হ্যাভ বিগার প্ল্যানস, আমি অ্যানাউন্স করবো না এই গ্রুপে, কিন্তু শেষ সেশন মানে কাজ শেষ এমন না। এই সম্পর্ক সারা জীবনের, সারা জীবন আমরা কানেক্টেড থাকবো ইনশাল্লাহ, ভালো কাজে একসাথে থাকবো ইনশাল্লাহ। এটা একটা কমিউনিটি, মাত্র তো আমাদের শুরু, পুরো জার্নি তো বাকি, তাই না? আমাদের এটা 7 দিনের মাত্র সেশন হলো। আল্লাহ তাআলা স্বপ্নে আপনাকে রাসূলের জিয়ারত নসিব করেন, আমিন আমিন, আল্লাহ খায়ের করেন। স্যার অফলাইন সেশনটা ঢাকার কোন জায়গায়? এটা আমাদের বনানীতে হয়, গুলশানেও হয়, আপনি যোগাযোগ করে নিন। একজন লিখেছেন বুদ্ধিমানরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে, সুন্দর কথা, একটা কোট এটা। তারপর লিখেছেন জাজাকাল্লাহ স্যার, জাজাকুমুল্লাহ ইদান। স্যার বরিশাল কোনো দিন আসলে অ্যানাউন্স করিয়েন, আসবো ইনশাল্লাহ, নিয়ত আছে, বিভাগীয় প্রোগ্রাম বাকি আছে, করবো ইনশাল্লাহ। রিয়েলি ইউ আর আ গ্রেট মাইন্ড ট্রেনার, আপনার এই নেক ধারণা আল্লাহ কবুল করেন। আচ্ছা, তারপরে আমরা সপ্তাহে একবার সেশনগুলো, আর লেখাটা নাই এখানে। জীবনের সেরা মুহূর্ত ছিল, আলহামদুলিল্লাহ আমার অবশ্যই অনেক সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু আমার সেরা মুহূর্ত যখন কাবার কালো গিলাফ ধরতে পারি, আর যখন দু চোখে নবীর রোজার পাশে গিয়ে তাকিয়ে দেখতে পারি রওজা শরীফ। তো আল্লাহ সবাইকে কবুল করেন। অসাধারণ ছিল প্রত্যেক সেশনগুলো। থ্যাংক ইউ সো মাচ। 2 মিনিট আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে নেখায় দান করুন, আপনাকেও নেখায় দান করুন। কোনো টাইপের আমরা সেটা ছিল স্যার, কি কোন টাইপের আমরা সেটা বোঝার ছিল স্যার। আচ্ছা, এটা গতকাল আমি দেখলাম যে 4 টাইপের মানুষ ওখানে। আমি বোধহয় শেষ সময়টাতে খুব দ্রুত বলার কারণে অনেকে বুঝতে পারেননি। মানে হচ্ছে ওখানে 80টা পয়েন্ট আছে, আপনি দুইটা সেট করা আছে, প্রত্যেক দুইটা থেকে একটা গ্রহণ করবেন। যে গ্রহণ করলেন ওইটার পাশে তো নাম্বার দেওয়া আছে, ধরুন 33 নাম্বার, 38 নাম্বার, এরকম নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটা আবার শেষে দেখবেন এরকম লাইন করা আছে 4টা ভাগে। তো যেই প্রথম যেটা সিলেক্ট করেছেন ওইটাকে পরবর্তী নাম্বারে গিয়ে সার্কেল করবেন। তো সার্কেল করলে 4 ভাগে দেখবেন, কোথাও হবে 9, কোথাও হবে 13, 4টা ভাগে। ধরেন 1 নাম্বার ভাগে হলো 13, পরের ভাগে হলো 7, পরের দুইটা হলো 10 10, এরকম হলো, হ্যাঁ। তো এরপরে আবার দেখবেন 1 2 3 4 দেয়া আছে, তো ওইখানে যোগফলটা বসিয়ে দেবেন। যোগফল বসিয়ে দিলে কি হলো, এবার আপনি দেখবেন যে 1 নাম্বার অ্যাকশন মাইন্ডেড, এখানে আপনার কত, অর্থাৎ আপনার মনের মধ্যে, আপনার ভেতরে অ্যাকশনটা কেমন চলে। পিপল মাইন্ডে ওইখানে আপনি কত পেয়েছেন, তার মানে আপনি মানুষের জন্য কেমন ভাবেন, এটার একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর এই রেজাল্ট পেলে আপনি নিজের উপরে কাজ করতে সুবিধা হবে, যে আচ্ছা আমার এই জায়গায় ঘাটতি আছে, এটা ঠিক করতে হবে। আর অনেকে করেছেন, আমি দেখেছি হোমওয়ার্ক করেছেন, তারাও ওনাদের কাজটা দেখেন, ফটো দিয়েছেন, অনেকে দেখলে আপনি বুঝে যাবেন, একদম সিম্পল, কেমন। আচ্ছা, এখানে একজন লিখেছেন স্যার, আচ্ছা স্যার বরিশাল আপনার এই ক্লাসগুলো করে আমার মনটা ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো আমরা এখন যে কথাটা বলে আজকের সেশন শেষ করছি, সেটি হচ্ছে এই সম্পর্ক ইনশাআল্লাহ আল্লাহর জন্য সারা জীবন থাকবে। সামনে অনেক ডিফারেন্ট মুভমেন্টস আমরা একসাথে হব ইনশাআল্লাহ। আপনার জন্য আরও কিছু সামনে আসবে ইনশাআল্লাহ। আমি জাস্ট অ্যানাউন্স এখন করতে চাচ্ছি না, কারণ সামনে ইন্টারন্যাশনাল কিছু প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি করেন, সহজ করেন, আমি দেশের বাইরে থেকে ফিরে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের জন্য আরও কিছু আমার প্ল্যান আছে। আমি জাস্ট যখন ডেট ফিক্স করতে পারবো তখন অ্যানাউন্স করব। আর এর মধ্যে আমি মাঝে মাঝে লাইভে আসবো ইনশাআল্লাহ, মাঝে মাঝে কোনো মেসেজ দিব ইনশাআল্লাহ। আপনার কাজ হচ্ছে প্রতিদিন প্রোগ্রেস, এই যে এই কয়দিন যেভাবে প্র্যাকটিস করেছেন, কেউ এখানেই আপনার ক্যারিয়ার গড়ে ফেলতে পারবেন। শুধু এইটুকু বলছি যে এখানে কেউ প্রমোশনাল কোনো পোস্ট করবেন না, করার সাথে সাথে ব্যান্ড হয়ে যাবেন। এখানে
কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা বা ধর্মীয় কনফ্লিক্ট তৈরি হয়, বিভিন্ন মতের মাসাইল এসব নিয়ে কেউ লিখবেন না, তাহলে ব্যান্ড হয়ে যাবেন। আমরা ওয়ার্নিং দেব না, জাস্ট ব্যান্ড করে দেওয়া হবে। আপনি এখানে শুধু অনলি অ্যান্ড অনলি পার্সোনাল গ্রোথের কথা লিখবেন, অনলি আপনি কি শিখলেন, আপনার কি উন্নতি হলো, এগুলো লিখবেন। এতে করে আপনার একটা পজিটিভ সার্কেল তৈরি হবে, একটা পজিটিভ ভাইবের মধ্যে আপনি থাকবেন। এই গ্রুপে আপনি এই কাজগুলো করুন। আমরা জাস্ট খুঁজে খুঁজে যেখানে মনে হবে কেউ পরিবেশ নষ্ট করছে, তাকে আমরা এই পরিবেশে থাকতে দেব না। বাকি যারা এখানে থাকবে সুন্দর পরিবেশে থাকবে, এটা আমাদের একটা বিগ কমিউনিটি। আমরা ইনশাআল্লাহ এই কমিউনিটিকে লাইফ টাইম কোনো না কোনোভাবে কানেক্টেড রেখে একে অপরকে হেল্প করবো ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করছি। আর একদম লাস্ট সেন্টেন্স হচ্ছে, আমার মনটা সত্যি অনেক ভার ছিল। আপনার সঙ্গে কথা বলে অবশ্যই হালকা হয়েছি, এবং এই ভারতের ফিলটা হয়তো অনেকেই পাচ্ছেন। এটা যারা যারা খুব আন্তরিকভাবে সেশনগুলো করেছেন, আমি জানি তাদের আজকে খারাপ লাগবে, আমার অবশ্যই খারাপ লাগছে। বাকি ভালো লাগার জায়গা হচ্ছে এই দেখা শেষ দেখা নয়, ইনশাআল্লাহ বারবার দেখা হবে, বারবার কথা হবে, এবং অনেক ভালো কিছু আমরা একসাথে করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, হেফাজতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।